প্রথমেই আমি মহান আল্লাহ তাআলার কাছে অসীম কৃতজ্ঞতা জানাই যে আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি এবং একটি আনন্দের ঘোষণা নিয়ে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দিয়েছেন। আর আমি আজকে জুলাই বিপ্লবের মহান শহীদদের উদ্দেশ্যে আমার অসীম শ্রদ্ধা জানাচ্ছি, কারণ তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এদেশ থেকে ফ্যাসিবাদ বিদায় করতে পেরেছি, ফ্যাসিবাদ পলায়ন করেছে এদেশ থেকে। তার সঙ্গে আমি এই মহান ডিসেম্বর মাসে আমি স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি, যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তো আজকে আপনাদের হয়তো কারো কারো স্মরণে আছে যে মাস দুয়েক আগে আমি তৃতীয় দফায় জেল থেকে বেরিয়ে, এই সরকারের আমলে প্রথম দফায় জেল থেকে বেরিয়ে আমি সংবাদ সম্মেলন করেছিলাম এবং সেদিন একটা ঘোষণা দিয়েছিলাম সেই সংবাদ সম্মেলনে আমার দেশের পক্ষ থেকেই যে ইনশাআল্লাহ 2024 সালের মধ্যেই আমরা আমার দেশ পুনঃপ্রকাশ করব। আমি সেদিন সেই ঘোষণা দিয়ে অফিসে ফিরে যাওয়ার পরে আমার সম্ভব, আপনারা সবাই সংবাদ মাধ্যমের কর্মী, আপনারা জানেন যে একেবারে শূন্য থেকে 2 মাসের মধ্যে পত্রিকা বের করা, একটা জাতীয় পত্রিকা বের করা প্রায় অসম্ভব ব্যাপার। কিন্তু আমার মনে জোর ছিল যে আল্লাহর রহমত আছে, ইনশাআল্লাহ আল্লাহর রহমত থাকলে এবং আমরা সবাই যদি পরিশ্রম করি তাহলে আমরা পারব। এবং আমার সহকর্মীদের এই অক্লান্ত পরিশ্রমে এবং আল্লাহর রহমতে সেই অসাধ্য সাধন হয়েছে আলহামদুলিল্লাহ। আর 48 ঘন্টার মধ্যে আমরা বাংলাদেশের জনগণকে আবারও আমার দেশ উপহার দিতে যাচ্ছি ইনশাআল্লাহ। 22 তারিখে রোববার সকালে আপনাদের প্রত্যেকের বাসায় বাসায়, অফিসে, সর্বত্র আমার দেশ পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো এই যে পুনঃপ্রকাশ, এটা আমাদের এক নতুন যাত্রা। এই যাত্রা পথে যে নতুন আমরা যাত্রা করছি, সে তখন আমরা জনগণের প্রত্যাশা নিয়ে প্রথমে একটু কথা বলতে চাই। গত 2 সপ্তাহ ধরে আপনারা জানেন যে আমরা আমাদের ফেসবুক চালু করেছি এবং একটা ইউটিউব চ্যানেল চালু করেছি। এটা আমরা করেছিলাম প্রধানত জনগণের সাথে একটা কমিউনিকেশনের মাধ্যম হিসেবে। এটাকে খুব বড় করে কিছু আমরা কল্পনা করি নাই, কিন্তু আপনাদের ভালোবাসায় এই 2 সপ্তাহের মধ্যে এটার প্রচুর রিচ হয়ে গেছে। এটা যে খুব বিশাল কিছু হয়েছে তা আমি বলবো না, কিন্তু 2 সপ্তাহের মধ্যে প্রায় 100K ফেসবুকে এবং 65K সম্ভবত ইউটিউবে। একেবারে খারাপ হয়নি, যেখানে আমাদের কন্টেন্ট নাই বললেই চলে। প্রধানত আমরা কিভাবে কাজ করছি এটাই জানাতে চেয়েছিলাম জনগণকে, এবং তার চেয়ে বড় কথা আমরা জনগণের প্রত্যাশা জানতে চেয়েছিলাম। এটা একটা মাধ্যম ছিল জনগণ কি চায় আমাদের কাছ থেকে এটা জানবার জন্য। এবং আপনারা হয়তো একটু অবাকই হবেন শুনলে যে এত ব্যস্ততার মধ্যেও আমাদের ইউটিউবে যতগুলো কন্টেন্ট হয়েছে এবং ফেসবুকে যতগুলো আপলোড করা হয়েছে, প্রত্যেকটা কমেন্ট আমি নিজে পড়েছি, প্রতিটি কমেন্ট আমি নিজে পড়েছি। তার মানে কত হবে? 10,000, 15,000, আরো বেশি হয়তো হবে, মানে 25,000 কমেন্ট আমি নিজে পড়েছি। তো পরে আমি আপনাদের প্রত্যাশা সম্পর্কে জানতে পেরেছি। সেই প্রত্যাশা পূরণের আমরা সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে 1 মাস সময় চেয়ে রাখছি। 1 মাস আমাদের ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা করে দেবেন। এই 1 মাস আপনারা জানেন, যারা পত্রিকা মাধ্যমে আছেন, যে একটা নতুন পত্রিকা চালু করলে কত রকম ভুল ভ্রান্তি হয়। তো সেই ভুল ভ্রান্তিগুলো আপনারা ক্ষমা করবেন আমাদের। আমরা 1 মাসের মধ্যে আশা করি আপনাদের চাহিদা মতো একটা আমার দেশ আমরা আপনাদেরকে দিতে পারবো। যদিও প্রথম দিনই আমরা চেষ্টা করব একটা মানসম্মত পত্রিকা আপনাদেরকে দেওয়ার জন্য,
যে কারণে আমার দেশ আজকে একটা ব্র্যান্ড হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশে। আমার দেশ একটা ব্র্যান্ড, আপনি পছন্দ নাও করতে পারেন, কেউ কেউ পছন্দ নাও করতে পারেন, অন্যেরা পছন্দ করেন, কিন্তু আমার দেশ একটা ব্র্যান্ড। এটা কেউ হয়তো অস্বীকার করতে পারবেন না, যারা পছন্দ করবেন না তারাও অস্বীকার করতে পারবেন না যে আমার দেশ একটা ব্র্যান্ড। তো সেই ব্র্যান্ড, সেটা আমরা প্রথম দিন থেকে সেই ব্র্যান্ড অক্ষত রাখবার চেষ্টা করব। তো আমি একটু সম্পাদকীয় নীতি সম্পর্কে আপনাদের একটু বলতে চাই। সেটা হলো, প্রথম উদ্দেশ্য হবে আমাদের সঠিক খবর দেয়া। সঠিক খবর সকলের আগে বলবো না, যতদূর সম্ভব আগে সঠিক খবর দেয়া। সঠিক খবর মানে কি, সেটা হচ্ছে আপনাদেরকে একটু বোঝাই ব্যাপারটা। সেটা হচ্ছে যে আমরা যে খবরটা দেব সেখানে উভয় পক্ষের বক্তব্য থাকবে। কারণ প্রত্যেকটা খবরে আপনি জানেন একটা ভিকটিম থাকে, আর এক দল থাকে যারা অত্যাচার করে, বা সুতরাং দুটো পক্ষ থাকে। আমার পত্রিকায় দুই পক্ষের কমেন্ট থাকবে, দুই পক্ষের মতামত নিয়ে আমার খবর দেওয়া হবে। এটা কেন বলছি, আপনারা জানেন বিগত হাসিনার ফ্যাসিবাদী আমলে তথাকথিত ইসলামী জঙ্গি নিয়ে কি ধরনের প্রচারণা চালানো হয়েছে। এবং প্রত্যেকটা প্রচারণা, বাংলাদেশের বড় বড় পত্রিকা, আমি কারো নাম নিতে চাই না, আমি একটা পত্রিকার সম্পাদক, বড় বড় পত্রিকায় আমরা দেখেছি এক পক্ষের বক্তব্য ছাপা হয়েছে। যেমন ধরেন বিভিন্ন জঙ্গি কাহিনী আপনারা জানেন, সেই জঙ্গি কাহিনীকে আপনারা কোনো জঙ্গি কাহিনীতে একজনও জীবিত দেখবেন না, সকলকে মেরে ফেলা হয়েছে। এবং যারা ভিকটিম তাদের কোনো বক্তব্য সেই জঙ্গি কাহিনীতে নাই। বড় বড় পত্রিকায় হেডিংও যদি আপনি দেখেন, পুলিশ থেকে যেটা বলা হয়েছে, সরকার থেকে যেটা বলা হয়েছে, সেটা উইদাউট এনি জার্নালিস্টিক চেক অ্যান্ড ব্যালেন্স এটা ছাপিয়ে দেওয়া হয়েছে। এটা একটা পত্রিকার দায়িত্ব হতে পারে না। পত্রিকায় অবশ্যই দুই পক্ষের বক্তব্য মন্তব্য থাকতে হবে। সুতরাং আমি যে সঠিক খবর যেটাকে বলছি, সঠিক খবরের ডেফিনেশন আমার কাছে এই দুই পক্ষের মন্তব্য দিয়ে যে খবর আসবে সেটাই সঠিক খবর। ইনশাআল্লাহ আমার দেশে আমরা সেই সঠিক খবরটা দেব। এক। দুই নম্বর, আমরা যেরকম আগে সংগ্রাম করেছি মানবাধিকারের জন্যে, গণতন্ত্রের জন্যে, দুর্নীতির বিরুদ্ধে, আমরা, আপনাদের মনে আছে হয়তো আমাদের সাথে প্রথম যে লড়াই শুরু হয়েছিল শেখ হাসিনার, আপনারা ভুলে গেছেন সম্ভবত, সেটা শেখ হাসিনার পুত্রের জয়ের এবং তৎকালীন জ্বালানি উপদেষ্টা তৌফিক এলাই চৌধুরী, তাদের একটি ঘুষের অভিযোগ সংক্রান্ত একটি সংবাদ ছাপা হয়েছিল 2009 সালের ডিসেম্বর মাসে। এবং সংবাদটি করেছিলেন আমার সহকর্মী, এখন একজন সরকারি কর্মকর্তা আব্দুল্লাহ, তিনি সংবাদটি করেছিলেন। এবং এই সংবাদ থেকে 2009-এর ডিসেম্বর থেকে আমার সাথে শেখ হাসিনার লড়াই শুরু হয়েছিল। কারণ হাসিনা পরিবারের বিরুদ্ধে কেউ নিউজ করবে, এটা বাংলাদেশের কোনো সংবাদপত্রের সাহস কুলায় নাই। এবং আপনি শুনলে অবাক হবেন যে তখন এই নিউজ করার পরে বিরোধী দলের নেতারাও আমাকে বলেছিলেন যে মাহমুদ ভাই, আপনি এত আগেই হাসিনার বিরুদ্ধে লেখা শুরু করলেন। মানে তারাও একটু অবাক হয়ে গেছিল যে এত আগে আমরা হাসিনার পরিবার নিয়ে লিখছি। তো তার মানে হচ্ছে যে দুর্নীতির বিরুদ্ধে আমরা একেবারে সোচ্চার ছিলাম, এখনো সোচ্চার থাকবো ইনশাল্লাহ। আমরা অসহায় মানুষের কণ্ঠস্বর হতে চাই। বাংলাদেশের অধিকাংশ মানুষ অসহায়, অধিকাংশ মানুষ ভিকটিম। ক্ষমতাবানদের কাছে তারা ভিকটিম, অসহায়রা ক্ষমতাবানদের কাছে ভিকটিম। আমরা অসহায় মানুষের কণ্ঠস্বর হব ইনশাল্লাহ। এই জন্য আমরা অসহায় মানুষের দরজা আমার দেশের জন্য সবসময় খোলা থাকবে। 3 নম্বর হচ্ছে যে আমরা বাংলাদেশের মিডিয়াতে একটা ইসলামোফোবিয়া আছে। আপনারা অনেকেই হয়তো স্বীকার করতে চাবেন না, কিন্তু আছে। এটা আজ থেকে না, বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই এই ইসলামোফোবিয়া বর্তমান। আমরা আমার দেশে এই ইসলামোফোবিয়াকে মোকাবেলা করব সংবাদের মাধ্যমে, মতামত প্রকাশের মাধ্যমে। আমরা এই ইসলামোফোবিয়া বাংলাদেশে যেটা আছে সেটাকে আমরা মোকাবেলা করব। এরপরে বিশ্বব্যাপী মুসলমানদের বিরুদ্ধে যে জুলুম নির্যাতন চলছে সেই সম্পর্কে আমার দেশ সোচ্চার থাকবে। আমি খুব দুঃখের সাথে দেখছি
যে গাজাতে যে 14 মাস ধরে যে গণহত্যা চলছে, ইসরায়েলি বাহিনীর গণহত্যা চলছে, সেই গণহত্যার কাহিনী আমাদের দেশের পত্রিকায় নাই বললেই চলে। আপনারা খুঁজে দেখেন, কোথাও হয়তো আন্তর্জাতিক পাতায় এক কলাম পেতে পারেন, প্রথম পাতায় তো কোনো নিউজ আমি দেখি নাই। অথচ এত বড় গণহত্যা আমাদের চোখের সামনে প্রতিদিন টেলিভিশন ক্যামেরার সামনে চলছে। অথচ বাংলাদেশে, যে দেশে নাকি 90% মুসলমান, সেই দেশের মিডিয়াতে তার কোনো প্রতিফলন নাই। আমরা এই বিশ্বব্যাপী মুসলমানদের অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে আমরা নিউজ করব, এটা আমাদের একটা কাজ হবে। আর একটা, যেমন কাশ্মীরে যে মুসলমানদের উপর যে জুলুম চলছে, কিংবা উইঘুরে যে জুলুম চলে, চীনের উইঘুরে, কিংবা রোহিঙ্গাদের উপরে যে জুলুম চলে আমাদের পাশের দেশে মিয়ানমারে, এই সব জুলুমের বিরুদ্ধে আমরা নিউজ করব এবং যথাযথ ট্রিটমেন্ট দিব আমাদের পত্রিকায়, যেটা এখন নাই। এটাই বাস্তবতা। ফাইনালি আমাদের যে লড়াই যেটা ছিল, আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল, আমার দেশের একটা আদর্শিক লড়াই ছিল, এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের আদর্শিক লড়াই ছিল। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এবং ফ্যাসিবাদ শুধু হাসিনার ফ্যাসিবাদ নয়, আওয়ামী ফ্যাসিবাদ নয়, যে কোনো ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। যদি আর কেউ হাসিনার পদাঙ্ক অনুসরণ করতে চায়, তাহলে আমরা অবশ্যই আমার দেশ মাথা উঁচু করে সেই নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই ইনশাআল্লাহ অব্যাহত রাখবে। এটাই হচ্ছে মোটামুটি আমাদের এডিটোরিয়াল পলিসি। আর এরপরে আপনাদেরকে একটু বলতে চাই আমি, যে আমাদের অনলাইন এবং মাল্টিমিডিয়া নিয়ে একটু আলোচনা করা প্রয়োজন। আমরা অনলাইন এখনো শুরু করি নাই, যদিও অনলাইন আমাদের প্রস্তুত আছে। অনলাইন শুধু আমরা নিজেরাই দেখতে পারি ইন হাউস, কারণ আমার উদ্দেশ্য ছিল প্রথম দিন থেকেই একই দিনে সবকিছু শুরু করবো আমি। যেদিন পত্রিকা মানুষের হাতে যাবে, সেদিনই অনলাইন আপনাদের জন্য উন্মুক্ত হবে ইনশাআল্লাহ। সুতরাং অনলাইন আমরা চাচ্ছি, আমার ইচ্ছা হচ্ছে যে যেহেতু সকালবেলা পত্রিকা পৌঁছে যাবে 22 তারিখে, সম্ভবত 22 তারিখেই সকালের দিকেই কোনো এক সময় আমরা অনলাইন উন্মুক্ত করব, একই সাথে পত্রিকা এবং অনলাইন। আর মাল্টিমিডিয়ার কিছু কাজ চলছে, ইউটিউব অলরেডি আছে, ফেসবুক আছে, আপনারা জানেন। তবে এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন, আমার দেশের লোগো ব্যবহার করে এবং নাম ব্যবহার করে বিভিন্ন ভুয়া সাইট কিন্তু আছে, অনেক সাইট আছে, ডজন গানেক হবে। আমরা ইতোমধ্যে সরকারকে একটা চিঠি দিয়েছি যে এই ভুয়া সাইটগুলো অবিলম্বে বন্ধ করে দেওয়ার জন্য। সুতরাং আপনাদেরকে আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই যে আমার দেশের অফিসিয়াল সাইট একটাই, ডেইলি আমার দেশ, এই নামে আমাদের ফেসবুকের এবং youtube.com, dailyamardesh.com, এটাই একমাত্র অফিসিয়াল সাইট। আর ইউটিউব যেটা আছে আমার দেশ, আর এর বাইরে একটা আছে আমাদের সাইট, এটা বলে রাখা দরকার, যেটা লন্ডন থেকে পরিচালিত হয়েছে গত 5 বছর ধরে। এটা আমার সহকর্মী অলিউল্লাহ নোমান, আজকে সে উপস্থিত নাই এখানে, একটা অ্যাসাইনমেন্ট, এটাকে ঢাকার বাইরে যেতে হয়েছে, রিপোর্টের কাজে যেতে হয়েছে তাকে। তো অলিউল্লাহ নোমান এটা চালাতো, আমার নির্দেশেই চালাতো এটা। তো ওটা কিন্তু আছে এবং ওটা থাকবে আমাদের, কিন্তু আজকের পর থেকে এটার কন্ট্রোল সেন্ট্রাল থেকে নির্ধারিত হবে। তার মানে এটার কন্ট্রোল ঢাকা থেকেই থাকবে, যদিও এই সাইটটা আমাদের থাকবে। তো সেই জন্য আপনাদেরকে বলে রাখছি, কাজেই আমাদের একটা সাইট এখান থেকে থাকবে, আর লন্ডনের সাইটটা থাকবে। কারণ লন্ডনে আমরা এটা করেছিলাম এই কারণে, যখন ফ্যাসিস্ট হাসিনা আমার দেশ চালাতে দেয় নাই, আমরা আমার দেশ ব্র্যান্ডটাকে ধরে রাখতে চেয়েছিলাম, যাতে এই নামটা জীবিত থাকে। এই কারণে লন্ডন থেকে আমরা অনলাইন এবং এই ইউটিউব, ফেসবুক আমরা রেখেছিলাম। তো কাজেই এখন থেকে ওটা থাকবে, কিন্তু এটা কন্ট্রোল ঢাকা থেকে নির্ধারিত হবে। আর আমার বক্তব্য আর আমি খুব বেশি দীর্ঘায়িত করতে চাই না।